বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দ্রুত এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ। মাত্র 6 দিনের ব্যবধানে কাল বসছে 35 নম্বরের স্প্যান। ডিসেম্বরের মধ্যেই দাঁড়িয়ে যাবে 6.15 কিলোমিটারের পুরো সেতু। লাখো মুসল্লির অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস, আলোর দিশারির আদর্শে সংঘাতহীন পথের ডাক, মহানবীকে অবমাননার প্রতিবাদ। মাইলিশ রক্ষায় চাঁদপুরে হেলিকপ্টার লঞ্চ, স্পিডবোট নিয়ে অভিযান। 2 শতাধিক মাছ ধরা নৌকা ও জাল ধ্বংস, চরাঞ্চলে টহল। এবং মৌসুম শুরুর আগেই কক্সবাজারে বাড়ছে পর্যটক সমাগম। ছুটির দিনে সৈকতে উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি মানতে জোর দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। 6 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে কাল বসতে যাচ্ছে আরও একটি নতুন স্প্যান। 35তম স্প্যানটি বসানো গেলে 1 মাসে যোগ করা সম্ভব হবে রেকর্ড 4টি স্প্যান। মাঝ নদীতে 8 ও 9 নম্বর পিলারে 35তম স্প্যান যোগ করার মধ্য দিয়ে দৃশ্যমান হবে 5.25 কিলোমিটারের সেতু। বাকি থাকবে 1 কিলোমিটারেরও কম। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। টানা 4 মাস বন্ধ থাকার পর 11 অক্টোবর মাসের প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে তৎপরতা শুরু। তবে অনিশ্চয়তা ছিল নদীর স্রোত নিয়ে। পানির উচ্চতা কমে এলেও থেমে থেমেই বাতাসের সাথে বেড়ে যায় স্রোতের গতি। এই কারণে 32 ও 34তম স্প্যান দুটি নির্ধারিত দিনে চেষ্টা করে বসানো যায়নি, বসাতে হয়েছে পরের দিন রিজার্ভ ডেতে। এছাড়া কুল কিনারাহীন মাঝ নদীতে সাম্প্রতিক সময় স্প্যানগুলো বসাতে হওয়ায় স্প্যানবাহী ক্রেন নোঙর করতে সমস্যা হচ্ছে। অন্য সময় 2 পারের মাটিতে কেবল টেনে নোঙর করা হলেও এক্ষেত্রে নোঙর করতে হচ্ছে নদীর তলদেশের মাটিতে। একইভাবে নোঙর ফেলতে হবে 35তম স্প্যানের ক্ষেত্রেও। তবে এই পদ্ধতিতে আগে 3টি স্প্যান বসানোর অভিজ্ঞতা কাজে লাগবে এইবারে স্প্যানটি বসাতে। এখন ডিসেম্বরের 10 আমাদের টার্গেট। এই মাসে একটা, নভেম্বরে 4টা, ডিসেম্বরে 2টা। এই স্প্যানটি বসানোর পর টানা 6টি স্প্যানে মাওয়া প্রান্তে দৃশ্যমান হবে প্রায় 1 কিলোমিটার সেতু। জাজিরা প্রান্তে 29টি স্প্যানের দৃশ্যমান করা আছে 4 কিলোমিটারের বেশি। আগে যেখানে একটি স্প্যান বসতে সাধারণত 1 থেকে 2 মাস সময় লাগতো, এখন সেখানে 1 সপ্তাহের কম বিরতিতে যোগ হচ্ছে নতুন স্প্যান। লক্ষ্য 10ই ডিসেম্বরের মধ্যে সবগুলো স্প্যান বসানো। একটি নতুন স্প্যান যোগ হওয়া সে লক্ষ্যের পথে এক ধাপ অগ্রগতি। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। এতে অংশ নিয়ে ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদ জানিয়েছেন লাখো মুসল্লি। পাশাপাশি বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। হাতে কালেমা খচিত ব্যানার ও পতাকা, মুখে রাসূলের শানে দরুদ ও সালাম। সকালে লাখো নবী ভক্তের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী। বিশ্বমানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও ওফাতের দিনটিকে স্মরণে শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয় জশ্ন জুলুস। মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। 4 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় ছিল বর্ণাঢ্য মোটর র্যালিও। রাস্তার দুপাশে দাঁড়িয়ে নবী প্রেমীদের শুভেচ্ছা জানান নগরবাসী। জুলুসের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে বিতরণ করা হয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। আমাদের কাছে ঈদের আনন্দ মনে হচ্ছে। আল্লাহ রাসূলের ইশকে মহব্বতে এত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, কোনো জঙ্গিবাদ নিবাদ যাক। ইনশাআল্লাহ বিশ্ব মহামারী সহ সকল পরিস্থিতিতে রহমতুল্লাহ আলামিন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা নাজাত পাবো। সম্প্রতি ফ্রান্সে মহানবীকে কটূক্তির প্রতিবাদ সম্বলিত পোস্টারও শোভা পায় শোভাযাত্রায়। গোটা বিশ্বকে আল্লাহ যেন নেজাত আর মুক্তি দান করেন, আমাদের বাংলাদেশকে যেন এই বৈশ্বিক মহামারী থেকে নেজাত দান করেন। মহানবীর প্রতি ভালোবাসায় 1974 সাল থেকে চট্টগ্রামে জশ্ন জুলুস পালন করছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে উম্মত মুহাম্মাদের এমন জামায়াত শিক্ষা দেয় শান্তি এবং ঐক্যের। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ইসলামে গৌরব উজ্জ্বল ফিরিয়ে আনতে হলে এরকম ঐক্যের কোনো বিকল্প নাই। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজও দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ হয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন মুসল্লিরা। ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফুঁসছে পুরো মুসলিম বিশ্ব। দেশের বিভিন্ন স্থানে গেল কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। শুক্রবার বাদ জুমা সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেন মুসল্লিরা। এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সাভারেও বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে নেমে আসে মুসল্লিরা। ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা। এ সময় ইসলাম বিদ্বেষী সব চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। জুমার নামাজের পর নাটোর শহরের কানাইখালী এলাকায় কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় তারা ফরাসি সব পণ্য বয়কটের দাবি তোলেন। সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে বাজার স্টেশন এলাকায় সমবেত হন তারা। পরে শহরের SS রোড, মুজিব সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এছাড়া গাইবান্ধা, শেরপুর, টাঙ্গাইল, বাগেরহাট, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাধারণ মানুষ। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। করোনায় ঘরবন্দি শিশুর মনোজগতে আসছে নানা পরিবর্তন, বাড়ছে অস্থিরতা, বলছেন অভিভাবকরা। মানসিক বিকাশে বাধার শঙ্কা মনোবিদদের। ইলিশ রক্ষায় চাঁদপুরে আকাশ ও নৌপথে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। হেলিকপ্টার, লঞ্চ, স্পিডবোটে দুর্গম চরাঞ্চলের জেলে পল্লীগুলোয় টহল দেওয়া হয়। এ সময় নিষেধাজ্ঞা না মানায় পুড়িয়ে দেওয়া হয় 2 শতাধিক মাছ ধরা নৌকা এবং জাল। ফারুক আহমেদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার ভোর থেকেই পদ্মা ও মেঘনা নদীর দুর্গম চরাঞ্চলের জেলে পল্লীতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আকাশ ও নৌপথে একযোগে চালানো হয় অভিযান। হেলিকপ্টার, লঞ্চ, স্পিডবোটে অভিযানে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর 2 শতাধিক সদস্য। টানা 8 ঘন্টা পর বেলা 11টায় অভিযান সমাপ্ত করা হয়। একটা সফল অভিযান হয়েছে আমি বলবো। ইলিশ রক্ষায় যে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপ আমরা বাস্তবায়ন করব। এর আগে 25শে অক্টোবর রাজরাজেশ্বর এলাকায় অভিযান চালাতে গেলে নৌ পুলিশের ওপর হামলা চালায় জেলেরা। এতে 20 পুলিশ সদস্য আহত হন। এই ঘটনার পর থেকেই অভিযান জোরদার করা হয়। এদিকে ভৈরবে মেঘনা ও কালী নদীতে অভিযান চালিয়ে 6 জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে দেশে ইলিশ উৎপাদনের রেকর্ডের পর রেকর্ড হচ্ছে, সে সাথে বাড়ছে মাছের আকারও। গত 1 দশকে শুধুমাত্র এই অঞ্চলে আহরণ করা হয়েছে 37,25,000 মেট্রিক টন ইলিশ মাছ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইলিশকে জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, এ নিয়ে বাস্তবধর্মী গবেষণা একেবারে কম। বিশ্ব খাদ্য সংস্থা 1953 সাল থেকে ইলিশ মাছ নিয়ে তথ্য সংগ্রহ করলো। এই তালিকায় বাংলাদেশ যুক্ত হয় 1984 সালে। গত 67 বছরে বিশ্বে সংগৃহীত 1,25,00,000 মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে 36 বছরে বাংলাদেশে উৎপাদন হয়েছে 97 লাখ মেট্রিক টন। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকা, এটার এই অঞ্চলটা ইলিশের খাদ্যকণা বা খাদ্যচক্র এবং আবাসস্থল হিসাবে অত্যন্ত উপযুক্ত। মূলত 500 বর্গ কিলোমিটারের গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকা ইলিশের মূল বিচরণ ক্ষেত্র। কিন্তু নানা জটিলতায় ডিমপাড়া সহ জীবনচক্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে ইলিশ মাছকে। তাই বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা না হলে মাছ আহরণের হার কমে আসতে পারে বলে শঙ্কা মৎস্য বিশেষজ্ঞদের। নদীতে ইলিশের পরিমাণ কম, অর্থাৎ নদীতে কম ঢুকছে, নদীর মুখ জাল দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে। তাহলে কাজেই নদীর মুখে অবশ্যই একটি করিডোর ইলিশের জন্য সারা বছরের জন্য খোলা রাখতে হবে, যেখানে কোনো জাল পাতা যাবে না। সাগরে ইলিশ মাছ ধরার উপর নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা থাকায় গত 2 বছর ধরে বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। 65 দিন কিন্তু সাগরে মাছ ধরা বন্ধ রাখছিলাম এবং কঠোরভাবে এটা মানা হয়েছে, যার জন্য মাছগুলো কিন্তু বড় হওয়ার সুযোগ পাইছে, যার জন্য আমরা এই বছর এত বড় বড় ইলিশ দেখতেছি বাজারে। তবে ইলিশের জন্য নিরাপত্তা স্থান নিশ্চিত করা না গেলে মিয়ানমারের ইরাবতী অববাহিকায় ইলিশ চলে যাওয়ার সংখ্যা বিশেষজ্ঞদের। আমরা এটা করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু ইলিশ তার নিজের মতো করেই তার আবাসভূমি সে পছন্দ করে নিবে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। 2019 সালে বাংলাদেশে আরোহণ হয়েছে 5,33,000 মেট্রিক টন ইলিশ মাছ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 19 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1604 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,06,364 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,141 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,24,730 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1,604 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,06,364 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,905 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,422 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,22,703 জন। লক্ষ্মী পুজো উপলক্ষে মাদারীপুরের কালকিনির অর্ধশত মণ্ডপে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে নবগ্রামে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। অভিজিৎ, রাব্বি, আপনি জানেন যে সারা দেশব্যাপী করোনার যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু পূজা অর্চনা কিন্তু অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো আমরা যে লক্ষ্মী পূজা মাদারীপুরের কালকিনি নবগ্রামে ঐতিহ্যবাহী পূজা হয়ে থাকে, সেই পূজা কিন্তু যুগের পর যুগ হচ্ছে। এই করোনা পরিস্থিতি কিন্তু অনেকটা শিথিল করা হয়েছে, অর্থাৎ সীমিত আকারে। পূজার মণ্ডপ দেখতে আসছেন কালকিনি উপজেলার চেয়ারম্যান মীর গোলাম ফারুক। আমরা তার একটু মতামত জানবো। আসলে এই করোনা পরিস্থিতিতে পূজা হচ্ছে, আপনারা পরিষদ থেকে কোন ধরনের সহযোগিতা করছেন? কালকিনির নবগ্রাম ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, যেখানে শতভাগ প্রায় সনাতন ধর্মী। দুর্গা উৎসবের পরে 3 দিনের একটি পূজা অনুষ্ঠিত হয়, লক্ষ্মী পূজা। এখানে সামাজিক দূরত্ব বজায় রাখিয়ে করোনাকালীন সময়ে খুব গুরুত্বের সাথে সনাতন ধর্মাবলম্বী এই নবগ্রামে এই পূজাটা উল্লেখযোগ্যভাবে পালন করে থাকে। আমরা এখানে প্রশাসনিক নিরাপত্তা এবং আর্থিক সাহায্য আমরা দিয়ে থাকি। দুর্গা উৎসবে যতটুকু সাহায্য পেয়ে থাকে, ঠিক লক্ষ্মী পূজাও ঠিক একইভাবে আমরা সাহায্য দিয়ে থাকি, সরকারিভাবে অনুদান দিয়ে থাকি। এবং এখানে কোন রকম কোনো বিশৃঙ্খলা, কোন রকম কোনো ঝামেলা আছে কিনা সেটা আমরা প্রত্যক্ষ করার জন্য আমি নিজে সরজমিনে এখানে চলে এসেছি। যেমনটি পূজা করছেন তারা, যেমনটা বলছেন যে ধন সম্পদের দেবী লক্ষ্মী আরাধনা বা পূজা করলে পরিবার সুখ শান্তি এবং ধন সম্পদের সমৃদ্ধি হয়। আর সেজন্য কিন্তু তারা আসলে পূজাটা করে থাকে। এই প্রত্যেক বছর আশ্বিন মাসে পূজাটা হয়ে থাকে, অর্থাৎ আশ্বিন মাস মল মাস হওয়া, এবার কার্তিক মাসে এই পূর্ণিমাতে এবার লক্ষ্মী পূজা হচ্ছে। এখানে দেখছেন যে পুরোহিত আরাধনা করছে, ব্যাপক উদ্যাপনার মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই অবস্থা হয়ে থাকে। তো রাব্বি, এই ছিল মোটামুটি মাদারীপুরের কালকিনি নবগ্রাম থেকে লক্ষ্মী পূজার সর্বশেষ খবর। মাদারীপুরের কালকিনির নবগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। জনপদের সময় আরও থাকছে। দেশের নারী ফুটবলের আতুরঘর কলসিন্দুরে নেই কোনো ফুটবল একাডেমি। এখান থেকে উঠে এসেছে জাতীয় পর্যায়ে ডজন খানেক খেলোয়াড়। করোনা পরিস্থিতিতে মাসের পর মাস বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 4 দেয়ালে বন্দী শিশুদের মনোজগতে দেখা দিচ্ছে নানা পরিবর্তন। মনোবিদরা বলছেন বাধা পেতে পারে মানসিক বিকাশ। শিশুদের অস্থিরতা বেড়েছে বলছেন অভিভাবকরা। আর ক্লাসে ফিরতে উদ্গ্রীব শিক্ষার্থীরা। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। স্কুল ক্যাম্পাস দাপিয়ে বেড়ানো এই শিক্ষার্থী ঐহির জীবন গেল 7 মাস থেকে 4 দেয়ালে বন্দী। অফুরন্ত সময় কাটে মোবাইল গেম, কার্টুন ও ঘরে বসে থেকে। স্কুল কলেজ বন্ধ থাকায় তার মতো অনেক শিক্ষার্থীরই হাঁপিয়ে উঠেছে বন্ধ ঘরের রুটিনে। একটুতেই অস্বস্তি ও বিষণ্ণতা ভর করেছে তাদের। মনোবিজ্ঞানীরা বলছেন এতে মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। সত্যি শিশুদেরকে তার বন্ধুদের সঙ্গে মেশা, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া অথবা তাদের একটু জগৎ তৈরি করে দিতে পারতাম, তাহলে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসা একটা সম্ভাবনা ছিল। স্কুল কলেজ ক্যাম্পাসের উন্মুক্ত জীবন ছেড়ে বদ্ধ জীবনে আচরণগত নানা অসঙ্গতিও খেয়াল করছেন অভিভাবকরাও। তারা একটুতেই খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে, অস্থির হচ্ছে, মন খারাপ, বিষণ্ণতা, এই আচরণগুলো তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অনেকে মোবাইলে গেম নিয়ে ব্যস্ত আছে, যেটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারা পড়াশোনার পরিবেশ পাচ্ছে না, সবসময় বাসাতে তারা একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে থাকছে। আর এমন 4 দেয়ালের জীবন ছেড়ে ক্লাসে ফিরে স্বাভাবিক পড়াশোনায় ফিরতে উন্মুখ শিক্ষার্থীরা।
স্কুল মনে হচ্ছে স্বপ্নের জায়গা, খুব মিস করছি স্কুল। আমাদের ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশনটা ভালো হয়, এই জন্য স্কুল খুলুক সেটাই আমরা চাচ্ছি। স্কুলে গেলে আমরা প্রপার ডিসিপ্লিনের মধ্যে থাকি, আমরা প্রতিদিনের পর প্রতিদিন করি। 8 মাস আগে করোনা সংক্রমণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আবহাওয়া ভালো থাকায় ঠাকুরগাঁওয়ের বাজারগুলোতে উঠেছে শীতকালীন সহ সব ধরনের সবজি। সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দামে এখনও বিক্রি হচ্ছে না আলু। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই জেলার 5 উপজেলা সহ বিভিন্ন প্রান্ত থেকে কৃষক উৎপাদিত সবজি নিয়ে আসেন শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে। আর তাদের এসব উৎপাদিত সবজি কম দামে কিনতে ভিড় করেন স্থানীয় ও দূরদূরান্তের পাইকার ও ক্রেতারা। বাজারে সরবরাহ বাড়ায় সব রকম সবজির দাম কিছুটা কম। আবহাওয়া অনুকূলে থাকলে সরবরাহ আরও বাড়বে বলে জানান চাষি ও ব্যবসায়ীরা। সপ্তাহখানেক আগে যা দাম ছিল ওই তুলনায় এখন আকাশের আয়াতের ভালো, মাল আমদানি বেশি, অনেক দাম কমে গেছে। 1 বিঘা লাউ করতে প্রায় 30,000 টাকার মতো খরচা হয়। এবারে মোটামুটি 1.5 লক্ষ টাকা বিক্রি আসছে। গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি কেজি সবজিতে কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। তবে সংকট দেখা দেয়ায় কৃষি বিপণন অধিদপ্তরের নির্দেশনা দরে এখনো বিক্রি হচ্ছে না আলু। সরকারের রেট দিচ্ছে আপনাকে হচ্ছে আমাদেরকে মনে করেন যে 27-28 টাকা কেনার জন্য, সেই জায়গায় আমাদের কিনতে হচ্ছে গৃহস্থ ছাড়তেছেন আপনার 35, 37 বা 37-এর নিচে। এখন লাফা শাক হলো 12 টাকা আঁটি, আর লাল শাক হলো 3 টাকা আঁটি, পাটা শাক হলো 2 টাকা আঁটি। বেশি আসাতে মালের দাম কমে গেছে। বর্তমান করলা 30 টাকা ভালোটা, আর যেটা একটু খারাপ ওইটা 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে বর্তমানে প্রতিদিন 15 থেকে 18 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। পর্যটন মৌসুম শুরুর আগেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। সাপ্তাহিক ছুটির দিনে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসা বিনোদন প্রেমীরা মেতেছেন সাগরে। পর্যটকদের করোনার নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উত্তাল সাগর কিংবা বিশাল বিশাল ঢেউয়ের দেখা নেই সমুদ্র সৈকত কক্সবাজারে। আবহাওয়া অনেকটাই ভালো, তাই শান্ত শীতল সাগরে সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকরা। শুধু সমুদ্র স্নান নয়, জেট স্কিতে চড়ে সমুদ্র উপভোগ, স্বজনদের নিয়ে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করা কিংবা টিউব নিয়ে পানিতে ভেসে সময় কাটছে ভ্রমণ পিপাসুদের। পূর্ণিমার ভুলুমুনটা দেখার জন্যই আসলে মূলত আসা। কারণ শীতে তো করোনা বেড়ে যেতে পারে, তাই এখানে আবার এই সময়টায় আসা। দীর্ঘদিন পরে কক্সবাজার আবারও আসা সত্যিকার অর্থে খুবই মজা, খুবই ভালো লাগছে। পর্যটন মৌসুম শুরুর আগেই বিপুল সংখ্যক পর্যটকের আগমনে দারুণ খুশি সৈকতের ব্যবসায়ীরা। আগে তো লকডাউনের ক্ষেত্রে খুবই কষ্ট ছিল, এবং এখন লোকজন আসতেছে ভালো, এবং আমাদের ওয়াটার ব্যাগে মোটামুটি ব্যবসা ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ, পর্যটক আগের চেয়ে অনেক ভালো, আগের চেয়ে অনেক ব্যবসা অনেক ভালো হইতেছে। প্রতিদিন 2-3 হাজার টাকা করে আমার ইনকাম হয়। আর লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের সমুদ্র স্নান এবং পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন গোসল করার জন্য 100% নিরাপদ, তবে আমাদের কথা অনুযায়ী চললে নিরাপদ, আর যদি আমাদের কথার বাইরে চলে যায় তাহলে তো নিরাপদ নয়। আমরা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা সার্বিক তৎপর অবস্থায় রয়েছি। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত 6 মাসকে পর্যটন মৌসুম হিসাবে গণ্য করেন ব্যবসায়ীরা। পর্যটন মৌসুমে কক্সবাজারে ভ্রমণে আসেন প্রায় 10 লাখের বেশি পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খেলার খবর। কলসিন্দুর দেশের নারী ফুটবলের আতুরঘর হিসেবে খ্যাত। জাতীয় দলের ক্যাম্পে এখান থেকেই ডজন খানেক ফুটবলার উঠে আসলেও নেই কোনো নারী ফুটবল একাডেমি, যা দীর্ঘদিন ধরে অঞ্চলের মানুষের দাবি। ময়মনসিংহে প্রতিভা বাছাই শেষে কলসিন্দুর একটি ফুটবল একাডেমি গড়ার কথা ভাবছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। ময়মনসিংহ ঘুরে এসে বিস্তারিত মেহেদি নাইমের প্রতিবেদনে। একটা গ্রাম থেকে উঠে এসেছে জাতীয় দলের প্রায় 12 জন ফুটবলার। বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্বের বুকে এমন নজির খুব কমই আছে। ময়মনসিংহের কলসিন্দুর দেশের নারী ফুটবলের সূতিকাগার। জাতীয় দলের প্রতিনিধি সানজিদা মারিয়া তহুরা কিংবা কৃষ্ণারা তো এই ময়মনসিংহের রত্ন।
গত এক দশকে দেশের ফুটবলে কলসিন্দুর দিয়েছে দুহাত উজাড় করে, যেখানে ঘরে ঘরে ফুটবল খেলার জন্য মেয়েরা উদগ্রীব। সময় পেলেই বল পায়ে নেমে পড়েন মাঠে। অবাক হলেও সত্য, সেখানে নেই বাফুফের কোনো মেয়েদের ফুটবল একাডেমি, নেই বাফুফের সরাসরি কোনো তত্ত্বাবধান। ময়মনসিংহের কলসিন্দুরে একটা নারী ফুটবল একাডেমি হোক, এটা এলাকাবাসীর প্রাণের দাবি। নিয়মিত ছেলেদের লিগ হওয়া, মেয়েদের ছোট পরিসরে লিগ করার কথাও ভাবছেন কর্তারা। ওইখানে যে ট্রেনিংগুলো চলে তার খোঁজখবর আমি রাখি প্রতিনিয়ত। যদিও আমার 12টি মেয়ে ন্যাশনালে চলে যাওয়ায় আমার ডিস্ট্রিক্টে পরে আমি প্লেয়ার পাচ্ছি না, নেক্সট পাইপলাইনে প্লেয়ার তৈরি হচ্ছে না। সেই জন্যই আমি এখনই চাচ্ছি ওইখানে ওই সিলেসিসদের একজন কোচ আছে জুয়েল, ওখানে প্র্যাকটিস করায় সে প্রতিনিয়ত মেয়েদেরকে নিয়ে। ওখানে হয়তো আমি আরেকটু চেষ্টা করছি কিছু অতিরিক্ত কিছু দেওয়ার জন্য সেখানটা। কলসিন্দুর তো বটেই, বাফুফে গেল এক দশকে ঢাকার বাইরে মেয়েদের ফুটবল একাডেমি গড়তে পারেনি একটাও, এমন দাবিতে অবশ্য প্রতিশ্রুতিও মিলল বাফুফে থেকে। মেয়েদেরও কিন্তু হান্টিং এর ব্যবস্থা হচ্ছে, ওইটাও কিন্তু আমরা ট্রাই করতেছি। আমরা বসে থাকবো না, মেয়েরা যেহেতু ভালো করছে ওই ভালোর উপরে আমরা আরো জোর দিব যেন ওটাকে আরো ভালো রাখা যায়। আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ পুরোপুরি থাকবে। মেহেদী নাইম, সময় সংবাদ, ময়মনসিংহ। এবার জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। দ্রুত এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ, মাত্র 6 দিনের ব্যবধানে কাল বসছে 35 নম্বরের স্প্যান। ডিসেম্বরের মধ্যে দাঁড়িয়ে যাবে 6.15 কিলোমিটারের পুরো সেতু। লাখো মুসল্লির অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নের জুলুস, আলোর দিশারির আদর্শের সংঘাতহীন পথের ডাক, মহানবীকে অবমাননার প্রতিবাদ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।